আমরা দ্রবণ যে চ্যাপ্টারটা পড়ছি, তো দ্রবণ চ্যাপ্টারে আমাদের প্রথমে আমরা পড়েছিলাম যেগুলো প্রথম দিকেরগুলো রাউল্টের সূত্র আমরা পড়েছিলাম। তারপর অ্যাজিওট্রপিক মিশ্রণ পড়েছিলাম। কলিগেটিভ প্রপার্টি কাকে বলে সেই কলিগেটিভ প্রপার্টিও আমরা পড়েছি। কলিগেটিভ প্রপার্টির পর আমরা অ্যাজিওট্রপিক মিশ্রণ, কলিগেটিভ প্রপার্টি, তারপর কলিগেটিভ প্রপার্টির চারটে আছে: বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, সেখান থেকে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয়, এই জিনিসগুলো আমরা পড়ে এসেছি। তারপর আমরা স্ফুটনাঙ্ক আমরা পড়েছি। তবে স্ফুটনাঙ্ক ব্যাপারটা আমি আরেকটুখানি বলছি, যদি কারুর কোনো প্রবলেম থাকে। দু একজন বলেছে একটু প্রবলেম আছে ওটার, তো আমি স্ফুটনাঙ্কের ওই জায়গাটা একবার বলছি। আমি স্ফুটনাঙ্ক যে জায়গাটা আছে, তো স্ফুটনাঙ্কর আছে, এটা ধরো বিশুদ্ধ, এই জায়গায় বিশুদ্ধ জল আছে, এটা বিশুদ্ধ জল। এই বিশুদ্ধ জলের মধ্যে আমি চিনি মিশিয়ে এখানে আমি একটা দ্রবণ তৈরি করলাম। এটা দ্রাবক আর এটা দ্রবণ, চিনি মিশিয়ে আমি দ্রবণ তৈরি করলাম। এই দ্রাবক স্ফুটনাঙ্ক জিনিসটা আমরা কি পড়েছিলাম, যে তাপমাত্রায় কোনো তরলের বাষ্পচাপ বহিস্থ চাপের সমান হয় সেই তাপমাত্রাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। কি বললাম? যে তাপমাত্রায় কোনো তরলের বাষ্পচাপ বহিস্থ চাপের সমান হয় সেই তাপমাত্রাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। এখানে বাষ্পচাপ আছে 40 সেমি। যখন আমি এখানে চিনি মিশিয়ে, এখানে জল প্লাস চিনি আছে মনে করো, মিশিয়ে যখন দ্রবণ তৈরি করলাম, দ্রবণের বাষ্পচাপ এখানে নিশ্চয়ই দ্রাবক থেকে দ্রবণের বাষ্পচাপ কম হবে, মনে করো 25 সেমি। কিন্তু ওপর থেকে বায়ুমণ্ডলীয় চাপ কত আছে? 76 সেমি আছে বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে এই 40কে 76-এ পৌঁছে দিতে গেলে যে তাপের প্রয়োজন, 25কে 76-এ পৌঁছতে গেলে তার থেকে নিশ্চয়ই বেশি তাপের প্রয়োজন। তাহলে দ্রাবক অপেক্ষা দ্রবণের স্ফুটনাঙ্ক কেন বেশি হলো? না, দ্রাবকের বাষ্পচাপটাকে বহিস্থ চাপের সমান করতে গেলে যে তাপের প্রয়োজন, দ্রবণের বাষ্পচাপকে বহিস্থ চাপের সমান করতে গেলে তার থেকে আরও বেশি তাপের প্রয়োজন হয়। সেই জন্য দ্রাবক অপেক্ষা দ্রবণের স্ফুটনাঙ্কটা বেশি হয়। এই জন্যই বলে দ্রাবক অপেক্ষা দ্রবণের স্ফুটনাঙ্ক বেশি, এটা মাথায় রাখতে হবে। এইবার আমরা যদি হিমাঙ্কের ব্যাপারটা বলি, যে হিমাঙ্কের অবনমন, তো হিমাঙ্কের অবনমন জিনিসটা একটু বোঝার জায়গা, কারণ এই জিনিসটা একটু বোঝার জায়গা আছে, জিনিসটা একটু কঠিন হবে হয়তো। স্ফুটনাঙ্কের উন্নয়ন যত সহজে বোঝা যায়, হিমাঙ্কের অবনমন আর একটু ডেপথে যেতে হবে। তো হিমাঙ্ক হচ্ছে, আমরা আগে হিমাঙ্ক কি পড়েছি, যে তাপমাত্রায় কোনো তরল জমে কঠিনে পরিণত হয় এবং যতক্ষণ না সমগ্র তরল জমে কঠিনে পরিণত হয় সেই তাপমাত্রাকে ওই তরলের কি বলে? হিমাঙ্ক বলে, সেই তাপমাত্রাকে। তো এখন আমরা আর একটা সংজ্ঞা পড়ব হিমাঙ্কের। হিমাঙ্কের সংজ্ঞাটা হচ্ছে, যে তাপমাত্রায় কোনো পদার্থের তরল আর কঠিন অবস্থা সাম্যাবস্থায় থাকে, বা আরেকটা বলা যায়, তরল এবং কঠিনের বাষ্পচাপ যে তাপমাত্রায় সমান হয় সেই তাপমাত্রাকে ওই তরলের হিমাঙ্ক বলে। যে তাপমাত্রায় কোনো পদার্থের তরল এবং কঠিন অবস্থার মধ্যে সাম্যাবস্থা থাকে, বা যে তাপমাত্রায় কোনো পদার্থের তরল এবং কঠিন অবস্থার বাষ্পচাপ সমান হয় সেই তাপমাত্রাকে ওই তরলের হিমাঙ্ক বলে। এবার প্রশ্ন, বিশুদ্ধ জল, চিন্তা করো এই পাত্রের মধ্যে বিশুদ্ধ জল আছে। এই বিশুদ্ধ জলের হিমাঙ্ক আমরা জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জলের মধ্যে চিনি মেশালাম, হলো জল প্লাস চিনি। এই দ্রবণটার হিমাঙ্ক মনে করো -3 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বিশুদ্ধ জল, এটা হচ্ছে বিশুদ্ধ জলটাকে আমরা বলতে পারি দ্রাবক, আর এইটাকে আমরা বলতে পারি দ্রবণ। তাহলে বিশুদ্ধ দ্রাবক, আর এইটা হচ্ছে ওই দ্রাবকের একটা দ্রবণ। তাহলে দ্রাবক থেকে যখন দ্রবণ করা হয়েছে তখন হিমাঙ্ক মনে করলাম বিশুদ্ধ জলের 0, এটা আমরা জানি। দ্রবণের হিমাঙ্ক মনে করলাম -3, তাহলে হিমাঙ্কের অবনমন হয়েছে। তার মানে দ্রাবক থেকে দ্রবণের হিমাঙ্ক কমে যায়, এই ঘটনাকে বলা হয় হিমাঙ্কের অবনমন।
বিশুদ্ধ দ্রাবক এর হিমাঙ্ক আমি ধরলাম টি, যে দ্রবণটা করলাম দ্রবণের হিমাঙ্ক আমি ধরলাম টি প্রাইম, তাহলে হিমাঙ্কের অবনমন টি মাইনাস টি প্রাইম, এটা হিমাঙ্কের অবনমন। কারণ দ্রাবকের হিমাঙ্ক আর দ্রবণের হিমাঙ্ক, দ্রাবকের হিমাঙ্ক বেশি দ্রবণের হিমাঙ্ক কম, তাহলে এটাকে বলতে পারি হিমাঙ্কের অবনমন। এই অবনমনটাকেই আমরা প্রকাশ করব ডেল্টা টিএফ দ্বারা। এই ডেল্টা টিএফটা হচ্ছে হিমাঙ্কের অবনমন। তাহলে হিমাঙ্কের স্ফুরণাঙ্কের উন্নয়নকে যেমন আমরা ডেল্টা টিবি বলি, হিমাঙ্কের অবনমনকে আমরা বলবো ডেল্টা টিএফ। এই ডেল্টা টিএফটাকে বলে হিমাঙ্কের অবনমন। এবার প্রশ্ন, দ্রাবক থেকে যখন দ্রবণ করব তখন হিমাঙ্ক কেন কমে যায়? দ্রাবক থেকে দ্রবণ করব তখন হিমাঙ্কটা কমে যায় কেন? এই বরাবর আমি নিলাম টেম্পারেচার, আর এই বরাবর নিলাম বাষ্পচাপ। হিমাঙ্কের অবনমন মানে হিমাঙ্ক কমে যাচ্ছে। আমি ধরলাম এই তাপমাত্রায় হিমাঙ্ক, আমরা লেখচিত্র আঁকছি প্রথম, এইটা হচ্ছে তরল দ্রাবক আর এটা হচ্ছে কঠিন দ্রাবক। দেখো এই টেম্পারেচারে দ্রাবকের বাষ্পচাপ, এইটা টেম্পারেচার ক্রমশ আমি কমাচ্ছি, দ্রাবকের বাষ্পচাপ ক্রমশ কমছে। এই তাপমাত্রায় যখন এলো তখনই এই তরল দ্রাবকটা কঠিন হওয়া শুরু হলো, এবং এই জায়গায় দেখা যায় এই তরল দ্রাবক আর যে কঠিন হওয়া শুরু হলো কঠিন দ্রাবক, এই দুজনের বাষ্পচাপ সমান হয়েছে। তাহলে এই তাপমাত্রাটাই হবে দ্রাবকের হিমাঙ্ক। আমি কি বলেছিলাম, যে তাপমাত্রায় কোনো পদার্থের তরল আর কঠিন অবস্থার বাষ্পচাপ সমান হয়। আমি বলেছি তরল আর কঠিন সাম্যাবস্থায় থাকে। আর একটা কথা বলেছি, তরল আর কঠিনের বাষ্পচাপ সমান হয়। যখন আমি টেম্পারেচার কমাচ্ছি ক্রমশ বাষ্পচাপ কমছে, কমতে কমতে যখন এই তাপমাত্রায় এসছে, এই তাপমাত্রায় এলে তখন কিন্তু কঠিন হওয়া শুরু হলো, এবং এই বিন্দুতে মানে এই তাপমাত্রায় দেখা যায় তরল এবং কঠিন দুজনেরই বাষ্পচাপ সমান হয়েছে। তাহলে এই তাপমাত্রাটাই হবে দ্রাবকের হিমাঙ্ক। এরপর টেম্পারেচার আরও কমালে দেখছি এটা কঠিন, তাহলে এটা হচ্ছে পুরোটাই কঠিন, তাহলে এটা হচ্ছে দ্রাবকের কঠিন অবস্থার বাষ্পচাপ, আর এইটা হচ্ছে দ্রাবকের তরল অবস্থার বাষ্পচাপ। তাহলে এই যে দুটো পয়েন্ট, এই দুটো বাষ্পচাপ যে বিন্দুতে সমান হয়ে গেছে সেই তাপমাত্রাই হবে ওই দ্রাবকের হিমাঙ্ক। এটা গেল দ্রাবকের হিমাঙ্ক। এবার প্রশ্ন, দ্রবণের হিমাঙ্কের লেখচিত্র অঙ্কন করব। এখন দ্রবণের আমরা এখানে কলিগেটিভ প্রপার্টিতে পড়েছি দ্রাবটা হতে হবে তড়িৎ অবিশ্লেষ্য, অনুদ্বায়ী, অসংযোজিত আর কঠিন দ্রাব হতে হবে বলেছি। তাহলে দ্রাবটা এখানে কঠিন হতে হবে আমরা বলে দিয়েছি। কিন্তু এখন দ্রাবজ কঠিন হতে গেলে চিন্তা করো, একই তাপমাত্রায় দ্রাবকের যা মানে দ্রাবটা কঠিন হতে হবে, দ্রাবক বলছি, একই তাপমাত্রায় দ্রাবকের যা বাষ্পচাপ হবে তার থেকে দ্রবণের বাষ্পচাপ কম হয়। আমরা আগেও পড়েছি, প্রথম কলিগেটিভ প্রপার্টি বলেছি বাষ্পচাপের অবনমন, দ্রাবকের বাষ্পচাপ থেকে দ্রবণের বাষ্পচাপটা কম হয়। তাহলে একই তাপমাত্রায় যদি দ্রাবকের বাষ্পচাপের থেকে দ্রবণের বাষ্পচাপ কম হয়, তাহলে আমরা বলতে পারি দ্রাবকের বাষ্পচাপ রেখার থেকে দ্রবণের বাষ্পচাপ রেখাটা নিচে থাকবে। তাহলে এই দ্রাবকের বাষ্পচাপ রেখার থেকে দ্রবণের এই বাষ্পচাপ রেখা এই নিচে থাকছে। এটা কার বাষ্পচাপ রেখা? এটা হচ্ছে দ্রবণ, এটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ রেখা। এইটা এটা হচ্ছে তরল দ্রাবকের বাষ্পচাপ, আর এটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ রেখা। এখন দ্রবণের তাপমাত্রা কমছে, দ্রবণের বাষ্পচাপ ক্রমশ কমছে, কমতে কমতে দ্রবণটার তাপমাত্রা এই জায়গায় নিয়ে আসা হলো। তার আগে একটা কথা শুনে রাখো, যে দ্রবণের বাষ্পচাপ বলতে এখন এখানে সর্বদাই অনুদ্বায়ী দ্রাব যোগ করা হয়। তাহলে দ্রবণের বাষ্পচাপ বলতে মেনলি বোঝায়
দ্রবণের মধ্যে যে দ্রাবক আছে তার বাষ্পচাপ, এই কথাটা কিন্তু খুব ভাইটাল। দ্রবণের বাষ্পচাপ, এখানে যেহেতু কলিগেটিভ প্রপার্টি, সেই জন্য দ্রাবটা হতে হবে অনুদ্বায়ী। তাহলে অনুদ্বায়ী যদি দ্রাব হয়, সেখানে দ্রাব থেকে কোনো বাষ্প বেরোবে না। তাহলে দ্রবণের বাষ্পচাপ মানে আমরা বুঝবো দ্রবণের মধ্যে যে দ্রাবক আছে তার বাষ্পচাপ কিন্তু বোঝানো হচ্ছে। তাহলে এই দ্রবণের বাষ্পচাপ রেখা দ্রাবকের বাষ্পচাপ রেখার নিচে থাকবে, কারণ একই উষ্ণতায় দ্রাবক থেকে দ্রবণের বাষ্পচাপ কম হয়। দ্রবণটাকে কঠিনে পরিণত করার অর্থ হচ্ছে দ্রবণের ভেতরে যে দ্রাবক আছে তাকে কঠিনে পরিণত করতে হবে। এই যে দ্রাবক আছে, তাহলে দ্রবণকে কঠিনে পরিণত করার অর্থ হচ্ছে দ্রবণের ভেতর যে দ্রাবক আছে সেই দ্রাবকে তরল আর কঠিন অবস্থার বাষ্পচাপকে সমান করতে হবে। দ্রবণের মধ্যে যে দ্রাবক আছে সেই দ্রাবকটার তরল ও কঠিন অবস্থার বাষ্পচাপ সমান করতে হবে। তাহলে আমি দ্রবণের তাপমাত্রা কমাচ্ছি, দ্রবণের বাষ্পচাপ ক্রমশ করছে। এই দ্রবণের তাপমাত্রা, এটা হচ্ছে দ্রাবকের হিমাঙ্ক। দ্রবণটাকে যদি দ্রাবকের হিমাঙ্কেও আনা যায়, তাহলে দ্রবণের মধ্যে যে দ্রাবক আছে, কথাটা শুনতে হবে কিন্তু, এই দ্রবণটার মধ্যে যে দ্রাবক আছে তার তরল আর কঠিনের বাষ্পচাপ সমান হতে হবে যে তাপমাত্রায়, সেই তাপমাত্রাই হবে ওই দ্রবণের হিমাঙ্ক। তাহলে দ্রবণটাকে যদি, এটা হচ্ছে দ্রাবকের হিমাঙ্ক, দ্রবণটাকে যদি আমি দ্রাবকের হিমাঙ্কেও রেখে দেই, তাও দ্রবণের মধ্যে যে দ্রাবক আছে তার তরল আর কঠিন অবস্থার বাষ্পচাপ সমান হবে না। কারণ দ্রবণের মধ্যে যে দ্রাবক আছে, চিন্তা করো সে দ্রাবকটা এই দ্রাবকটা, এই দ্রবণ, এটা মনে করো দ্রাবক হিসেবে জল নিয়েছে, এটাও সেই জলের মধ্যে কোনো একটা অনুদ্বায়ী দ্রাব, যেমন চিনি, গ্লুকোজ, ইউরিয়াদের মিশিয়ে দ্রবণ করেছি। তাহলে এখানে যে দ্রাবক আছে এর ভেতরও একই দ্রাবক আছে, এইটা হচ্ছে দ্রাবকের কঠিন অবস্থার বাষ্পচাপ। তাহলে এই যে তরল, এই যে দ্রবণ আছে, এই দ্রবণের মধ্যে যে দ্রাবক আছে তারও কঠিন অবস্থার বাষ্পচাপ এইটা। তাহলে এই দ্রবণটার হিমাঙ্কের অর্থ হচ্ছে দ্রবণের মধ্যে যে দ্রাবক আছে তার তরল অবস্থার কঠিন অবস্থার বাষ্পচাপ সমান করতে হবে। তাহলে এই দ্রবণের তাপমাত্রাকে যদি দ্রাবকের হিমাঙ্কেও নিয়ে আসি, তাও দ্রবণের মধ্যে যে দ্রাবক আছে তার তরল এবং কঠিন অবস্থার বাষ্পচাপ সমান হবে না। তাই দ্রবণের তাপমাত্রা এখান থেকে আরও কমাতে হবে। কমালে দেখা গেল যে এই তাপমাত্রায় এই দ্রবণের মধ্যে যে দ্রাবক আছে এইটা সেই দ্রাবকের তরল অবস্থার বাষ্পচাপ, আর এটাই ওই দ্রাবকের কঠিন অবস্থার বাষ্পচাপ। ভাবতে হবে এই দ্রবণের মধ্যে যে দ্রাবক আছে সেই দ্রাবকটা এই দ্রাবকটাই, এটা বিশুদ্ধ দ্রাবক, আর এই দ্রবণের মধ্যে ওই দ্রাবকটা দিয়েই আমি দ্রাব মিশিয়ে দ্রবণ তৈরি করেছি। তাহলে এই দ্রবণের মধ্যে যে দ্রাবক আছে তারও কঠিন অবস্থার বাষ্পচাপ কিন্তু এইটাই। তাহলে এই দ্রবণের মধ্যে যে দ্রাবক আছে তার তরল অবস্থার কঠিন অবস্থার বাষ্পচাপ এই তাপমাত্রায় সমান হয়ে গেছে। তাহলে তুমি চিন্তা করো, দ্রাবকের স্ফুরণাঙ্ক এখান থেকে এইটা, দ্রবণের স্ফুরণাঙ্ক এখান থেকে এইটা, তাহলে দ্রাবকের থেকে দ্রবণের স্ফুরণাঙ্ক এখান থেকে এতটা পরিমাণে কম, তার মানে দ্রবণের স্ফুরণাঙ্ক বলছি হিমাঙ্ক, তাহলে এটা হচ্ছে হিমাঙ্ক, তাহলে দ্রবণের হিমাঙ্ক কিন্তু কমে গেল। তাহলে এইটা যদি আসে আমাকে লেখচিত্র করেই দেখাতে হবে। তাহলে আমি প্রথম হিমাঙ্কের সংজ্ঞা বলবো। যে তাপমাত্রায় কোনো পদার্থের তরল এবং কঠিন সাম্যাবস্থায় থাকে বা তরল এবং কঠিন অবস্থা বাষ্পচাপ সমান হয়, সেই তাপমাত্রাকে ওই তরলের হিমাঙ্ক বলে। এখন কোনো দ্রাবককে ঠান্ডা করতে থাকলে দ্রাবকের বাষ্পচাপ কমতে থাকে, এমন একটা টেম্পারেচারে সে আসে, সেই টেম্পারেচারে ওই দ্রাবকের তরল এবং কঠিনের বাষ্পচাপ সমান হয়, সেই তাপমাত্রাই হবে ওই দ্রাবকের হিমাঙ্ক। ওই দ্রাবকের তাপমাত্রা আরও যদি কমি, তাহলে এটা সেই কঠিন দ্রাবকের বাষ্পচাপ ক্রমশ তাপমাত্রা কমালে কমতে যাচ্ছে। এইটা হচ্ছে দ্রাবকের কঠিন অবস্থার বাষ্পচাপ, মাথায় থাকে যেন। একই উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা কম হয়, তাহলে দ্রবণের বাষ্পচাপ রেখা দ্রাবকের বাষ্পচাপ রেখার নিচে থাকবে, দ্রবণের বাষ্পচাপ রেখা দ্রাবকের বাষ্পচাপ রেখার নিচে থাকবে, এটা দ্রবণের বাষ্পচাপ রেখা। দ্রবণকে যদি কঠিনে পরিণত করতে হয়, তাহলে এই দ্রবণের মধ্যে যে দ্রাবক আছে তার তরল এবং কঠিন অবস্থার বাষ্পচাপ সমান করতে হবে। দ্রবণের তাপমাত্রা কমাতে থাকছি, দ্রবণের বাষ্পচাপ কমতে থাকছে, দ্রবণটাকে আমি দ্রাবকের হিমাঙ্কে লাগলাম।
দ্রবণটাকে দ্রাবকের হিমাঙ্কে রাখলেও এই দ্রবণের বাষ্পচাপ, এই দ্রবণের মধ্যে যে দ্রাবক আছে তার তরল অবস্থার বাষ্পচাপ আর এই কঠিন অবস্থার বাষ্পচাপ কখনো সমান হয় না। দ্রবণের তাপমাত্রা আরও কমাতে থাকলাম, এক সময় দেখবো একটা নির্দিষ্ট তাপমাত্রায় এই দ্রবণের মধ্যে যে দ্রাবক আছে তার তরল আর কঠিনের বাষ্পচাপ সমান হয়ে গেছে। তাহলে এই তাপমাত্রাটাই, এই যে এখান থেকে এই তাপমাত্রা হলো দ্রবণের হিমাঙ্ক, তাহলে এটা ছিল দ্রাবকের হিমাঙ্ক, এখান থেকে এটা দ্রবণের হিমাঙ্ক, তাহলে দ্রাবক থেকে দ্রবণ হিমাঙ্ক এখান থেকে এতটা পরিমাণে কম, সেই জন্য বলে দ্রাবক থেকে দ্রবণের হিমাঙ্ক কমে যায়। এইটাকে বলা হয় হিমাঙ্কের অবনমন। ঠিক আছে, কি বললাম? তাহলে দ্রাবক অপেক্ষা দ্রবণের হিমাঙ্ক কমে যায়। কেন কমে যায় আমি কারণটা ব্যাখ্যা করলাম, এই লেখচিত্রটা এঁকে তোমাদেরও কারণ ব্যাখ্যা করতে হবে। তাহলে এইটাই হচ্ছে দ্রাবক অপেক্ষা দ্রবণের হিমাঙ্ক কেন কম হয়। এবার এই যে হিমাঙ্ক বললাম, এই হিমাঙ্ক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র আছে। হিমাঙ্ক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। এখন কলিগেটিভ প্রপার্টি মেনে চলার শর্ত, অর্থাৎ সূত্রটা বলতে গেলে আগে আমাকে শর্তটা ঠিক করতে হবে। কোনো তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী অসংযোজিত কঠিন দ্রাবের লঘু দ্রবণের, এইটা হচ্ছে শর্ত। দ্রাবের ক্রাইটেরিয়া 4টে বলেছি। দ্রাব হতে হবে তড়িৎ অবিশ্লেষ্য, অনুদ্বায়ী, অসংযোজিত আর কঠিন হতে হবে দ্রাব, আর দ্রবণটা হতে হবে লঘু। তাই সূত্রটা বলা হয়েছে কোনো তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী অসংযোজিত কঠিন দ্রাবের লঘু দ্রবণের, তারপরে মূল সম্পর্কটায় আসছি যে হিমাঙ্কের অবনমন দ্রবণের মূল ভগ্নাংশের সমানুপাতিক। তাহলে কি বললাম? কোনো তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী অসংযোজিত কঠিন দ্রাবের লঘু দ্রবণের হিমাঙ্কের অবনমন দ্রবণের মোলাল গারত্বের সমানুপাতিক। তাহলে হিমাঙ্কের অবনমনকে আমি বলতে পারি ডেল্টা টিএফ ভ্যারাইজেস অ্যাজ এম। এই ডেল্টা টিএফকে আমি একটু আগে দেখিয়েছিলাম, ডেল্টা টিএফকে বলা হয় হিমাঙ্কের অবনমন, আর এম মানে মোলাল গারত্ব। মোলাল গারত্ব আমরা প্রথম দিকে আলোচনা করেছিলাম, বিভিন্ন নর্মালিটি, মোলালিটি এগুলো আমরা আলোচনা করেছিলাম সব। তাহলে ডেল্টা টিএফ ভ্যারাইজেস অ্যাজ এম, এটা হচ্ছে হিমাঙ্কের অবনমন, এটা হচ্ছে দ্রবণের মোলাল গারত্ব, এই দুটো সমানুপাতিক, এটা হচ্ছে মূল সূত্র। কিন্তু এই সূত্র অ্যাপ্লিকেবল হবে যদি তার আগে আমি এই শর্তটা অ্যাপ্লাই করি। ওই শর্তে দ্রবণের ক্ষেত্রেই একমাত্র এই সূত্রটা অ্যাপ্লিকেবল। সমানুপাতি থেকে সমান করতে গেলে তোমরা সবাই জানো একটা কনস্ট্যান্ট আনতে হয়। কনস্ট্যান্ট এনেছি কে এফ। কে এফকে বলা হয় মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক। মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক। আর একটা নাম আছে কে এফ এর, তাকে বলা হয় ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। কে এফকে বলা হয় ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, ঠিক আছে। আর একটা নাম হচ্ছে মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক। তাহলে এখান থেকে বলতে পারি কে এফ সমান ডেল্টা টিএফ বাই এম। যদি এখানে এম সমান 1 হয় তবে কে এফ সমান ডেল্টা টিএফ। ডেল্টা টিএফ মানে কি? ডেল্টা টিএফ মানে হচ্ছে হিমাঙ্কের অবনমন, সেটাই কে এফ এর সমান হবে। শর্তটা কি? যখন মোলাল গারত্ব 1। তাহলে এইটাকে এবার আমরা কে এফ এর সংজ্ঞা বলবো। কে এফ এর সংজ্ঞা, তাহলে কে এফ এর সংজ্ঞা এই জায়গা থেকে মোলাল গারত্ব 1 মানে কি? মোলাল গারত্ব 1 মানে বোঝায় 1000 গ্রাম দ্রাবকে 1 মোল দ্রাব যোগ করা হয়েছে, এটাকেই বোঝায়। তাহলে মোলাল গারত্ব 1 হবে। 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাব যোগ করা হয়েছে তাকে বলে মোলাল গারত্ব। যদি বলি মোলাল গারত্ব 1, তাহলে বলতে হবে 1000 গ্রাম দ্রাবকে 1 মোল দ্রাব দ্রবীভূত আছে, তাই তার মোলাল গারত্ব 1। তাহলে এবার আমরা কে এফ এর সংজ্ঞা বলবো। আগে এম এর ব্যাপারটা বলি। 1000 গ্রাম দ্রাবকে 1 মোল দ্রাব যোগ করলে, এবার প্রশ্ন কেমন দ্রাব যোগ করতে হবে? আমরা তো এটা পড়ছি কলিগেটিভ প্রপার্টি, তাহলে দ্রাবটাও আমাকে তাহলে সেই বুঝে নিতে হবে। তাহলে 1000 গ্রাম দ্রাবকে 1 মোল তড়িৎ বিশ্লেষ্য অনুদ্বায়ী অসংযোজিত কঠিন দ্রাব যোগ করলে উৎপন্ন দ্রবণের, বলেছি প্রথমে, তাহলে চিন্তা করো M1 বলছি 1000 গ্রাম দ্রাবকে 1 মোল
তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী অসংযোজিত কঠিন দ্রাব যোগ করলে উৎপন্ন দ্রবণের হিমাঙ্কের যে অবনমন হয়, ডেল্টা টিএফ মানে হিমাঙ্কের অবনমন হয়, তাকেই আমরা বলবো মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক বা ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। বোঝা গেল? আবার বলছি, আগে আমি এম এর কথাটা বলছি, m সমান 1। এম এর কথাটা তাহলে কি বলছি, 1000 গ্রাম দ্রাবকে 1 মোল তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী অসংযোজিত কঠিন দ্রাব যোগ করলে উৎপন্ন দ্রবণের হিমাঙ্কের যে অবনমন হয় তাকেই বলা হয় মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক। এটাকেই বলে কেএফ। কেএফ এর যদি আমরা একক চিন্তা করি তাহলে কেএফ এর সংজ্ঞাটা আমাকে বলতে হবে। যদি আমরা কেএফ এর এককটার ব্যাপারে ভাবি, ডেল্টা টিএফ এর একক আমরা বলতে পারি কেলভিন। ডেল্টা টিএফ এর একক কিন্তু কেলভিনও হতে পারে, সেন্টিগ্রেডও হতে পারে। কেন? কারণ এটা কেলভিনেও ডিফারেন্স, তো ডিফারেন্সটা সেন্টিগ্রেডও যা হয় কেলভিনও তাই হবে। তাহলে এখানে আমি সেন্টিগ্রেড দিলেও হবে, কেলভিন দিলেও হবে। কেলভিন আর নিচে এম মোলাল গারত্ব। মোলাল গারত্বের একক হচ্ছে মোল পার কেজি। কেন মোলাল গারত্বের একক বলা হলো মোল পার কেজি? কারণ মোলাল গারত্বের একক মোল পার কেজি এই জন্য বলা হয়েছে যে মোলাল গারত্বের সংজ্ঞা বলা আছে 1000 গ্রাম বা 1 কেজি দ্রাবকে যত মোল দ্রাব দ্রবীভূত থাকে। 1000 গ্রাম বা 1 কেজি দ্রাবকে যত মোল দ্রাব দ্রবীভূত থাকে, তাহলে যত মোল দ্রাব থাকে 1000 গ্রাম বা 1 কেজিতে, তাই মোল পার কেজি। তাহলে মোলাল গারত্ব হচ্ছে মোল পার কেজি। তাহলে এইটা সমান হবে কেলভিন কেজি পার মোল। এটাই হচ্ছে মোলাল গারত্বের একক। মোলাল গারত্ব বলছি, কেএফ এর একক হচ্ছে কেলভিন কেজি পার মোল। ঠিক আছে, কি বললাম? বা কেউ বলতে পারে আর একটা একক কেলভিন পার মোলালিটি। কারণ এটাকে বলা যেতে পারে মোলাল গারত্ব বা এটাকে বলা যেতে পারে মোলালিটি, তো এটাকে বলা যেতে পারে কেলভিন পার মোলালিটি। তাহলে এইটা গেল কেএফ এর সংজ্ঞা বললাম, কেএফ এর একক বললাম। এবার প্রশ্ন করলো যে আমাকে যদি বলে জলের কেএফ 1.86 কেলভিন কেজি পার মোল বলতে কি বোঝো? তাহলে আমি বলবো 1000 গ্রাম জলে কার কেএফ? কেএফ কিন্তু দ্রাবকের প্রপার্টি, খেয়াল থাকে যেন দ্রাবকের প্রকৃতির উপর কেএফ এর মান ডিপেন্ড করে। দ্রাবকের প্রপার্টি কেএফ মানে কি চিন্তা করে, হিমাঙ্কের যে অবনমন হয় তাকে বলে কেএফ। আমি এই পাত্রের মধ্যে 100 গ্রাম জল নিয়েছি, এই পাত্রের মধ্যেও 100 গ্রাম জল নিয়েছি, এর মধ্যে 1 মোল চিনি মিশিয়েছি, এর মধ্যে 1 মোল গ্লুকোজ মিশিয়েছি। বিশুদ্ধ জলের হিমাঙ্ক ছিল 0 ডিগ্রি। যদি এর হিমাঙ্ক -3 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, এরও হিমাঙ্ক হবে -3 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে চিন্তা করে দেখো, এরও হিমাঙ্ক যতটা কমেছে এরও হিমাঙ্ক ততটাই কমেছে। তার মানে দ্রাবক যখন সমান তখন দ্রাব অসমান, চিনি গ্লুকোজ হিমাঙ্কের অবনমন কিন্তু সমান। এইবার মনে করো আমি এখানে 100 গ্রাম জল, তো আর এই জায়গায় আমি নিলাম 100 গ্রাম জল আর এখানে নিলাম 100 গ্রাম বেঞ্জিন C6H6, 100 গ্রাম বেঞ্জিন নিলাম। এখানে আমি দিয়েছি 1 মোল চিনি, এখানে দিয়েছি 1 মোল গ্লুকোজ, সরি এখানেও দিলাম 1 মোল চিনি। তাহলে এবার দেখো দ্রাবক চেঞ্জ করে দিয়েছি, দ্রাবক একই রেখেছি। দুক্ষেত্রে হিমাঙ্কের অবনমন সমান, আমার এর হয়তো -10 ডিগ্রি হলো, এর হলো -2 ডিগ্রি। তাহলে হিমাঙ্কের অবনমন কখন পার্থক্য দেখা গেল না, যখন চিন্তা করো দ্রাবক আলাদা করেছে। বলো এখানে দ্রাবক সমান কিন্তু দ্রাবক আলাদা, যেই দ্রাবক আলাদা করলেই হিমাঙ্কের অবনমন আলাদা আলাদা হয়ে গেল, কিন্তু দ্রাবক একই মিশিয়েছে, একই পরিমাণ। তাহলে এই যে হিমাঙ্কের অবনমন কতটা হবে সেটা তারপর ডিপেন্ড করছে কার উপর? দ্রাবকের প্রকৃতির উপর ডিপেন্ড করছে। কিন্তু যদি এই দ্রাবক সমান রাখা হয় তাহলে দ্রাবক চেঞ্জ করলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যদি দ্রাবক সমান রাখা হয়, দ্রাবের মূল সংখ্যা যাই যেই দ্রাবণে নিয়ে কেন, যদি তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী দ্রাবণে কেন মূল সংখ্যা যদি সমান হয় তাহলে প্রতিক্ষেত্রে হিমাঙ্কের অবনমন সমান হবে। তাহলে এটা একটা ভালো করে মাথায় রাখবে যে হিমাঙ্কের অবনমন ধ্রুবক যেটা আছে কেএফ, কেএফ এর মান কিন্তু দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে।
তাহলে জলের কেএফ এত কেলভিন কেজি পার মোল বলতে কি বোঝো? তাহলে বলবো 1000 গ্রাম বা 1 কেজি, কেজি রয়েছে, তাহলে 1000 গ্রাম বা 1 কেজি জলের মধ্যে 1 মোল তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী অসংযোজিত কঠিন দ্রাব যোগ করলে দ্রবণের হিমাঙ্কের অবনমন হয় 1.86 কেলভিন। চিন্তা করো, 1000 গ্রাম দ্রাবক, এখানে মোল পার কেজি বলেছে, তাহলে 1 কেজি মানে 1000 গ্রাম বা 1 কেজি, তাহলে 1000 গ্রাম বা 1 কেজি জলে, কারণ এখানে দ্রাবকের নামটা বলে দিচ্ছি জল, তাহলে 1000 গ্রাম বা 1 কেজি জলে। এবার প্রশ্ন কতটা না পার মোল বলেছে, তাহলে 1 মোল কেমন দ্রাব যোগ করব? তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী অসংযোজিত কঠিন দ্রাব যোগ করলে উৎপন্ন দ্রবণের হিমাঙ্কের অবনমন হয় 1.86 কেলভিন। এই 1.86 কেলভিনটা হচ্ছে হিমাঙ্কের অবনমন হয়, এইটা বোঝায়। যদি এখানে বেঞ্জিন লেখা থাকতো তাহলে আমি শুধু একটাই চেঞ্জ করতাম 1000 গ্রাম বা 1 কেজি বেঞ্জিনে, কারণ যেহেতু দ্রাবকের প্রকৃতির উপর ডিপেন্ড করে কেএফের মান, তাহলে কার কেএফ উল্লেখ করে দিয়ে জলের, যদি এখানে বেঞ্জিন হয় বেঞ্জিনের কেএফ নিশ্চয়ই ডিফারেন্ট কিছু হবে, সেই জন্যে এখানে দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে বলে দ্রাবকটাকে আমাকে উল্লেখ করে দিতে হবে। পরের কোশ্চেনটা হচ্ছে যে হিমাঙ্কের অবনমন সূত্র থেকে অবনমন সূত্রের সংক্রান্ত যে হিমাঙ্কের অবনমন সংক্রান্ত যে রাউল্টের সূত্র আছে, এই রাউল্টের সূত্র থেকে কিভাবে আমরা দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করতে পারি। কোশ্চেনটা যে হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র থেকে কিভাবে আমরা দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করতে পারি। চিন্তা করো, রাউল্টের সূত্র হচ্ছে ডেল্টা টিএফ ভ্যারাইজেস অ্যাজ এম। এগুলো পরীক্ষার সময় কিন্তু সব লিখে দিতে হবে যে হিমাঙ্ক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র থেকে, বা এইটা বা ডেল্টা টিএফ কি হিমাঙ্কের অবনমন, এম কি মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক, এই নামগুলো সব পরীক্ষায় বলতে হবে। কিন্তু সমান করতে গেলে কেএফ আমরা এনেছি, এবার চিন্তা করো ডেল্টা টিএফ সমান কেএফ ইন্টু মোলাল গারত্বের ফর্মুলা এই হচ্ছে মোলাল গারত্বের ফর্মুলা, ডব্লু দ্রাব ইন্টু 1000 বাই এম দ্রাব ইন্টু ডব্লু দ্রাবক। এবার চিন্তা করো কার মান বার করতে হবে, এখানে এম দ্রাবের মান বার করতে হবে, এম দ্রাব মানে দ্রাবের আণবিক গুরুত্ব বার করতে হবে। তো এখান থেকে আমি লিখছি এম দ্রাব সমান বাই এই, তাহলে এটাই হচ্ছে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয়ের একটা ফর্মুলা। এম দ্রাব সমান কেএফ ইন্টু ডব্লু দ্রাব ইন্টু 1000 বাই ডেল্টা টিএফ ইন্টু ডব্লু দ্রাবক, এইটা হচ্ছে এম দ্রাব বার করার ফর্মুলা। এই জায়গা থেকে চিন্তা করে ডেল্টা টিএফ এর ফর্মুলা, ডেল্টা টিএফ মানে হিমাঙ্কের অবনমনের ফর্মুলা। এই জায়গায় চিন্তা করো যে ডেল্টা টিএফ আর দ্রাবের আণবিক গুরুত্ব, লক্ষ্য করো পরস্পরের ব্যস্তানুপাতিক, দ্রাবের আণবিক গুরুত্ব যার বেশি হবে তার হিমাঙ্কের অবনমন, ডেল্টা টিএফ মানে হিমাঙ্কের অবনমন, তাহলে আণবিক গুরুত্ব যত বেশি হবে, কারণ ডেটা বাড়লে দ্রাবের আণবিক গুরুত্ব বাড়লে চিন্তা করে রাখো এই রাশিটার মান ছোট হয়ে যাবে, কারণ এটা হরে রয়েছে ডিনোমিনেটর যদি বড় হয়, হরটা যদি বড় হয় তাহলে ভাগফলটা ছোট হয়ে যায়, আর এই কেএফ তো কনস্ট্যান্ট, এটা যদি ছোট হয় তাহলে ডেল্টা টিএফ এর মান কম হবে। তার মানে এটাও একটা কোশ্চেন যে হিমাঙ্কের অবনমন দ্রাবের আণবিক গুরুত্বের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, হিমাঙ্কের অবনমন দ্রাবের আণবিক গুরুত্বের ব্যস্তানুপাতিক। এটা যেমন বললো যে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করা যায়, তুমি এই পর্যন্ত করার পর বলে দেবে যে এই মান দ্রাবের ভর, দ্রাবকের ভর, মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক আর হিমাঙ্কের অবনমন, এই মানগুলো নির্ণয় করে এই সমীকরণে বসালে আমরা দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করতে পারি। এটা আমাকে বলে দিতে হবে তাহলে, ঠিক আছে, কথাটা লাস্টে পরীক্ষার সময় লিখে দিতে হবে আমাকে অ্যান্সারের সময়, এটা ঠিক হবে। আর যদি বলে দেখাও যে দ্রাবের আণবিক গুরুত্ব আর হিমাঙ্কের অবনমন পরস্পরের ব্যস্তানুপাতিক, 2-3 লাইন করে দিয়ে বলে দেবে এটা যে এটা ব্যস্তানুপাতিক, ঠিক আছে, তাহলে দ্রাবের আণবিক গুরুত্ব যত বেশি হবে হিমাঙ্কের অবনমন। আর যদি বলে যে এই কি বলে হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র মেনে চলার শর্ত কি, ওই আমরা যে আলোচনা করেছিলাম কলিগেটিভ প্রপার্টি, তার প্রথম দুটো শর্ত বলবে যে দ্রবণটা লঘু হতে হবে, দ্রাব হতে হবে দ্রাব হতে হবে তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী অসংযোজিত কঠিন এমন দ্রাব হতে হবে। ঠিক আছে, কি বললাম, এটা হচ্ছে মেনে চলার শর্ত।
এবার মনে করো তাহলে হিমাঙ্কের অবনমন, তাহলে এগুলো সবই কোয়ালিটেটিভ প্রপার্টি, কণার সংখ্যা যত বাড়বে হিমাঙ্কের অবনমন তত বাড়বে। আমাকে বলল 0.1 মোলার চিনি ও 0.1 মোলার গ্লুকোজ দ্রবণের হিমাঙ্কের অবনমন সমান হবে না অসমান হবে? সমান হবে। কেন সমান হবে? এটা 0.1 মোলার, এটাও 0.1 মোলার, তার মানে দুটোরই মোল সংখ্যা সমান। আর মোল সংখ্যা যদি সমান হয় তাহলে হিমাঙ্কের অবনমনও তাহলে সমান হবে। যেহেতু মোল সংখ্যা সমান তাই এদের দুজনের হিমাঙ্কের অবনমন কিন্তু সমান হবে। এইবার আমাকে বলল 0.1 মোল চিনি আর গ্লুকোজ না বলে বলল 0.1 মোলার NaCl দ্রবণ। দেখো দুজনের মোল সংখ্যা সমান। এবার প্রশ্ন করলো এদের মধ্যে কার হিমাঙ্কের অবনমন বেশি হবে বা হিমাঙ্কের অবনমন দুজনের সমান হবে কিনা। এখানে কিন্তু কণার সংখ্যা আলাদা। চিন্তা করে দেখো, আমি যদি তোমাকে এই 0.1 না বলে আমি ধরলাম 1 মোল বলে দিলাম, মনে করো ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি বলছি 1 মোলার চিনির দ্রবণ আর 1 মোলার 1 মোলার চিনির দ্রবণে এখানে দ্রাবের অণুর সংখ্যা হবে n, এখানেও দ্রাবের অণুর সংখ্যা হবে n। এটা আমি অণু লিখছি, অণুর সংখ্যা হবে n, কারণ 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার অণু থাকে। এবার চিনি C12H22O11, চিনি কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য, চিনি আয়নে ভাঙে না। অথচ NaCl কিন্তু তড়িৎ বিশ্লেষ্য, NaCl ভেঙে তৈরি করবে Na+ আর Cl-। তাহলে NaCl এর ক্ষেত্রে কণা বলতে কিন্তু অণুর সংখ্যা নয়, এই অণুগুলো ভেঙে কিসে ভেঙে গেছে বলো? আয়নে ভেঙে গেছে। তাহলে এইখানে কণার সংখ্যা হবে 2n। এর ক্ষেত্রে যেটাই অণু সেটাই কণা, বোঝার চেষ্টা করো, যেটাই অণু সেটাই কণা। কেন? এই সব থেকে ক্ষুদ্রতম এই অণু, এটাকে আর ভেঙে ছোট করা যায় না, অর্থাৎ এ দ্রবণে আর ভাঙে না, এইভাবেই থাকে। তাহলে চিনির ক্ষেত্রে অণুর সংখ্যাটাই কণার সংখ্যা, আর NaCl এর ক্ষেত্রে কিন্তু এই যে অণুর সংখ্যা n, এটা কিন্তু কণার সংখ্যা নয়। এখানে কণার সংখ্যা হবে 2n, কারণ এক একটা অণু ভেঙে কটা করে কণা দিচ্ছে, এক একটা অণু ভেঙে দুটো করে কণা দিচ্ছে, সেই জন্য এখানে কণার সংখ্যা 2n। যেহেতু এখান থেকে এখানে কণার সংখ্যা বেশি তাহলে এর হিমাঙ্কের অবনমন কিন্তু বেশি হবে, কারণ কণার সংখ্যা যত বেশি হবে হিমাঙ্কের অবনমন তত বাড়বে। তাহলে এর হিমাঙ্ক যতটা কমবে, বিশুদ্ধ জলের হিমাঙ্ক ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এর হিমাঙ্ক 0 থেকে যতটা কমবে এর হিমাঙ্ক আরো বেশি কমবে। জিনিসটাকে বোঝা গেল যে এই দুটো দ্রবণের কিন্তু হিমাঙ্কের অবনমন সমান নয়, এর থেকে এর হিমাঙ্কের অবনমন বেশি হবে। যদি চিনির সঙ্গে গ্লুকোজ দিত, দুক্ষেত্রে কণার সংখ্যা সমান, তাহলে কিন্তু আমরা এটা বলতে পারতাম। ঠিক আছে? আচ্ছা, এরপরেরটা হচ্ছে আমাকে এখান থেকে MCQর যেহেতু কোশ্চেন আসে, এখান থেকে আমাকে দিল MCQর একটা কোশ্চেন, যে কোশ্চেনটা হচ্ছে 0.1 মোলার দ্রবণগুলির মধ্যে কার হিমাঙ্ক বেশি, আর বললো কার হিমাঙ্ক অবনমন বেশি। দুটো কোশ্চেন বললাম, কার হিমাঙ্ক বেশি আর কার হিমাঙ্কের অবনমন বেশি। আমাকে দিল ক্যালসিয়াম ক্লোরাইড, ইউরিয়া, AlCl3 আর NaCl, এই চারটে দিল। সবাইয়ের গাঢ়ত্ব সমান বলে দিয়েছে 0.1 মোলার। তাহলে 0.1 মোলার চারটে দ্রবণ দিয়েছে, চারটের মধ্যে দ্রাবকগুলো এই আছে। বলছে কার হিমাঙ্কের অবনমন বেশি হবে আর কার হিমাঙ্ক বেশি হবে। চিন্তা করো, বিশুদ্ধ তাহলে জলের মধ্যেই এগুলো দেওয়া ছিল, বিশুদ্ধ জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আগে তুমি চিন্তা করো 0.1 মোলার বাছে মানে সবকটার মধ্যে অণুর সংখ্যা সমান। তাহলে এদের যদি সবকটার মধ্যে অণুর সংখ্যা সমান হয়, তাহলে এবার দেখি কণার সংখ্যা, এর একটা অণু ভেঙে কটা কণা দেবে? Ca++ প্লাস 2Cl-, তার মানে কণার সংখ্যা 3টে। ইউরিয়া তড়িৎ অবিশ্লেষ্য, আয়নে ভাঙে না, এর যে কটা অণু সে কটাই হবে কণা।
AlCl3 ভাঙলে তৈরি করবে Al3 প্লাস প্লাস 3Cl মাইনাস, কণার সংখ্যা হয়ে গেছে 4টে। এখানে NaCl ভাঙলে হবে Na প্লাস প্লাস Cl মাইনাস, কণার সংখ্যা হয়ে গেছে 2টো। এবার তুমি চিন্তা করো এইগুলোর মধ্যে কার কণার সংখ্যা বেশি? এইগুলোর মধ্যে AlCl3 এর কণার সংখ্যা বেশি। যেহেতু এই চারজনের মধ্যে এর কণার সংখ্যা বেশি, কারণ অণুর সংখ্যা সমান, অণু ভেঙে কণা দেবে, তাহলে এর যেহেতু গুলোর মধ্যে এর কণার সংখ্যা বেশি, তাহলে এর হিমাঙ্কের অবনমন বেশি হবে। এবার প্রশ্ন, হিমাঙ্কের অবনমন কম কার হবে? ইউরিয়া। মনে করো বিশুদ্ধ জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সি, এখানে একটা কণা দিয়েছ, হিমাঙ্ক কমে, কল্পনা করো হিমাঙ্ক কমে -5 ডিগ্রি সি হলো। এখানে দুটো কণা আছে, তাহলে হিমাঙ্ক 0 থেকে এটার -5 যদি কমে একটা কণার জন্য, দুটো কণার জন্য আরো কমে যাবে। আমি মনে করলাম -10 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, কমে এটা হলো। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর মধ্যে 3টে কণা আছে, কমে -15 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। এর মধ্যে 4টে কণা আছে, কমে হলো -20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এবার চিন্তা করো এই চারটের মধ্যে হিমাঙ্ক কমে গেছে কার বেশি? যার কণার সংখ্যা বেশি তার হিমাঙ্ক বেশি কমে গেছে, তাহলে AlCl3 এর হিমাঙ্ক বেশি পরিমাণে কমে গেছে। এবার এর মধ্যে প্রশ্ন হচ্ছে তাহলে যার কম কমেছে, ইউরিয়ার কম কমেছে, তুলনায় ইউরিয়ার হিমাঙ্ক কি হবে বলো? বেশি, কারণ বিশুদ্ধ জলের 0 ছিল, ইউরিয়ার -5 ডিগ্রি সি, -10 ডিগ্রি সি, -15 ডিগ্রি সি, -20 ডিগ্রি সি, তাহলে এর বেশি কমে গেছে। তাহলে এই চারটের মধ্যে, এটা তো বিশুদ্ধ দ্রাবক, এই চারটের মধ্যে হিমাঙ্ক বেশি কার? এর হিমাঙ্কটা তাহলে বেশি আছে এই চারটের মধ্যে, তাহলে এর হিমাঙ্কটা বেশি। এর হিমাঙ্ক মানে কার? তাহলে দুটো কোশ্চেন, কার হিমাঙ্ক বেশি? অ্যান্সার হবে CONH2 এর হিমাঙ্ক বেশি। এবার প্রশ্ন করেছে কার হিমাঙ্কের অবনমন বেশি? হিমাঙ্কের অবনমন বেশি হবে এর, অর্থাৎ AlCl3 এর হিমাঙ্কের অবনমন বেশি হবে। তাহলে কোশ্চেনটা এই টাইপের কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন, যে কার হিমাঙ্ক বেশি আর কার হিমাঙ্কের অবনমন বেশি। যার মধ্যে কণার সংখ্যা বেশি তার বেশি অবনমন হবে, আর যার মধ্যে কণার সংখ্যা কম আছে তার অবনমনটা কম হবে। আর অবনমন যদি কম হয় তাহলে এদের তুলনায় এর হিমাঙ্কটা তার মানে বেশি হয়ে যাবে, মানে এদের তুলনায় হিমাঙ্কটা বেশি থাকবে। বিশুদ্ধ জল থেকে কমে গেল, কিন্তু এদের তুলনায় হিমাঙ্কটা এর বেশি থাকবে, তাহলে এর হিমাঙ্ক বেশি, এর হিমাঙ্কের অবনমনের বেশি, আর এর হিমাঙ্ক বেশি। ঠিক আছে তুলনায়? তাহলে এই ক্লাসটা এই পর্যন্ত থাকলো আমাদের। তাহলে এই হিমাঙ্কটা সম্বন্ধে তোমরা পড়ে নিও বাড়িতে ঠিক করে, ঠিক আছে? পড়ে নিও।